হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ কাঞ্জন। আর আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা আমাকে অনেকবার জিজ্ঞেস করে ফেলেছে এতদিনে যে কলকাতা থেকে স্পিতি যেতে কিরম খরচা হলো বাইকে, সোলো রাইডে, আর টোটাল কস্ট মানে ফিউল কস্ট, হোটেল কস্ট, ফুড কস্ট, এভরিথিং। ঠিক আছে, তো চলো আজকে মানে একদম ফুললি ব্রেকডাউন করব। আমি সব লিখে টিকে রেখেছি, তো নো ইস্যু অন দ্যাট। যে মানে এটা বানাতে একটু টাইম লেগে গেল। আমি তো স্পিতি থেকে ফেরার পরই অনেক এরকম প্রশ্ন এসছে, অ্যান্ড ইউ নো দ্যাট সামথিং হ্যাপেন। চলো এইসব কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি আসবো হচ্ছে মাইলেজ নিয়ে, কারণ মানে মেজার যে তোমার খরচাটা হবে সেটা হবে তোমার মাইলেজের জন্য। কারণ ফিউল কস্টই হচ্ছে মেজার কস্ট। ধরো এই পুরো ট্রিপে ফিউল কস্টটা বিশাল বড় কস্ট, কারণ 5,000 কিলোমিটার একটা বাইক নিয়ে তুমি যাওয়া আসা করছো, আর 5,000 কিলোমিটারে তোমার অনেক বলছো তেল লাগবে। ঠিক আছে, ভিডিওটা আমি পুরো মোবাইলেই বানাচ্ছি, তো নো অ্যাকশন ক্যাম অ্যান্ড অল। সো এনিওয়েজ, যেটা বলার ছিল সেটা হচ্ছে ফিউল কস্ট। এবার দেখো, মাইলেজের ব্যাপারে দুটো কথা বলি। সেটা হচ্ছে যদি তোমার লোয়ার সিসি বাইক হয়, মানে সিঙ্গেল সিলিন্ডার লোয়ার সিসি বাইক, 350, রয়্যাল এনফিল্ড 350 কথা বলছি হ্যাঁ আমি এখানে। এইরকম যদি কোনো বাইক হয় আর তার যদি এরকম 20 bhp, 22 bhp, 25 bhp পাওয়ার থাকে, যেটা 100-120-তে স্ট্রাগল করবে, ঠিক আছে, 100-120-র মধ্যে স্ট্রাগলিশ একটা মানে ল্যাক ফিল করবে, মানে বাইক টানতে পারছে না, এরকম টাইপের একটা যদি অ্যাটিটিউড মনে হয়, তখন জেনে রাখবে তোমার কিন্তু মাইলেজ কমবে। আমার এক্সপিরিয়েন্স ছিল না, বলতে পারো, কারণ ওই রকমভাবে কোনোদিন সিচুয়েশনে পড়িনি। এবার কেন বলছি কেন সিচুয়েশনে পড়িনি। দেখো, শিলিগুড়ি রুটেও আমি 100-120-তে চালিয়েছি, মানে 120-তে চালিয়েছি, বাট খুব কম সময়ের জন্য। সেটা ওই মালদা এরিয়া, ওই জায়গাগুলোতে 120-তে চালাতে পেরেছি, 300 কিলোমিটার মতন। এবার এত সুন্দর ফিউয়েল পাম্পের ব্যবস্থা আছে, বা 120-তে মানে ওই অসুবিধা, মানে ওই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারিনি বলতে পারো। বা মুর্শিদাবাদ গেছি এসছি, তাজপুর গেছি এসছি, ওগুলো তো মানে ওইগুলো মানে বোঝা যায়নি কেন 120 এক নাগাড়ে ধরে রাখার কোনো ব্যাপার আসছিল না। এবার যেখানে এখানে চলে আসছে, কারণ এখানে বারাণসী থেকে দিল্লির যে রুটটা আছে সেটা একটা আমার লং জার্নি, আর 930 কিলোমিটার, 950 কিলোমিটার, এরকম অ্যারাউন্ড কিলোমিটার আছে। আর যেটা হচ্ছে কি বলতো, পুরোটাই এক্সপ্রেসওয়ে ধরে নাও, মানে স্মুথ রোড, এন্ডলেস স্মুথ রোড যেটাকে বলা যেতে পারে। এইখানে আসছি টপিকে, কেন আসলাম বলছি। দেখো, তোমার মোটামুটি আমাকে যেটা মাইলেজ দিয়েছে রয়্যাল এনফিল্ড মিটিওর, সেটা হচ্ছে 22 কিলোমিটার, 22 থেকে 23। এবার সেটার রিজন আমি বললাম, কারণ ওই সিঙ্গেল সিলিন্ডার আর 350 সিসি, যেটা 20 bhp পাওয়ার, ওটা নিয়ে যখন আমি পুশ করছি তখন ইটস ড্রপিং দ্য মাইলেজ। তো 22-23 কিলোমিটারের মাইলেজ পেয়েছি। যদি অ্যাভারেজ ধরে নাও, তাহলেও 25 কিলোমিটার অ্যাভারেজ হবে, কারণ পাহাড়ে বেড়ে গেছে। অবভিয়াসলি স্লো স্পিডে যখনই চলে আসছি আমি 40-50-এর স্পিডে, তখনই ওটা বেড়ে যাচ্ছে। তো কিন্তু এবার পাহাড়ের ব্যাপারে আসছি, যে হাই অল্টিটিউড আর বাজে রাস্তা, প্রচণ্ড ক্লাচ ব্রেক ইউজ হচ্ছে মারাত্মকভাবে, তো ওখানেও মাইলেজ তোমার ড্রপই করবে। খুব একটা হাই মাইলেজ পাবে বলে আমার মনে হয় না, মানে আমি পাইনি, তোমরা অনেকে পেতে পারো হয়তো। তো এই একটা ব্যাপার। এবার আসছি হচ্ছে কত টাকা খরচা হলো। তো ধরে নাও তুমি ফুয়েলে যদি ধরে নিই, তাহলে ফুয়েলে খরচা হয়েছে ওই মোটামুটি 25,000 টাকা মতন খরচা হয়েছে, 24-25 হাজার টাকা মতন। আর মেজর যে প্রবলেমটা ফেস করেছি আমি হচ্ছে এক্সপ্রেসওয়েগুলোতে, ফুয়েল পাম্প খুব লিমিটেড, মানে ফুয়েল স্টেশন, আর অনেকটা ডিস্টেন্সে ফুয়েল স্টেশন। তো যেহেতু বাইকের মাইলেজ দিচ্ছিল না, তো আমি 100-এর ওপর ক্রুজ করতেই পারছিলাম না, আমাকে 100-এর নিচে চলে আসতে হচ্ছিলো, যেহেতু মাইলেজ ড্রপ করছিল। এত মাইলেজ ড্রপ করেছে মানে আইডিয়ার বাইরে। আমি এটা এক্সপিরিয়েন্স, ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আর মিটিয়া 350 রিলেটেড আমি বলতে পারি যে মাইলেজের এত বড় ইস্যু হয়ে গেছিলো যে এই বাইকটার 20 bhp খুব কম পাওয়ার। দিস বাইক হ্যাজ পোটেনশিয়াল টু গো বিয়ন্ড দ্যাট 20 bhp অবভিয়াসলি, কিন্তু রয়্যাল এনফিল্ড নিজের কোম্পানির স্বার্থে বা অন্য প্রোডাক্ট বা ভালো আরও মানে বেটার এনিথিং প্রোডাক্ট হয়তো লঞ্চ করবে। এই 356 প্ল্যাটফর্মে এই ইঞ্জিনেই হয়তো টুইক করে ফিউচারে 4-5 বছর পর আবার দেখবে একটা 6th গিয়ার দিয়ে একটা, যেরকম স্ক্র্যাম 440 লঞ্চ করেছে, ওই রকম টাইপেরই একটা প্রোডাক্ট এটারও বার করে দেবে, দিয়ে বলবে নিন এটা নিয়ে যান, ওখানে 30 bhp পাওয়ার আমি দিয়ে দিচ্ছি, কোনো ইস্যু নেই। তো এনিওয়েজ, 25,000 টাকা মতন ওইখানে, 24-25 হাজার টাকার মতো খরচা হয়েছে। এবার আসছি হচ্ছে স্টেতে। এবার দেখো, স্টেগুলো আমার খুব অড স্টে। তোমাদের যদি তোমরা ঠিক টাইমে বেরোবে না, আমার যদি মানে সিরিজটা দেখছো যারা, বা যারা দেখে এসছো বা দেখবে যারা, তারা তো আমার রুটিনটা দেখেই নিয়েছে। আমি বেলা করে বেরোচ্ছি আর মাঝরাতে পৌঁছাচ্ছি।
তো এইটাতে কি হচ্ছে, আমি স্টে বেশি খুঁজতে পারছি না, আমাকে যা হাতের সামনে পাচ্ছি সেটা নিয়ে নিতে হচ্ছে। আর মানে ওই টাইমটা পাচ্ছি না যে আমি স্টে খুঁজে বেড়াবো, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, রাত নেমে যাচ্ছে। তো মোটামুটি যদি তুমি একটু টাইম নিয়ে যাও তাহলে 1200 টাকা অ্যারাউন্ডে তোমরা পেয়ে যাবে। আমার 1500 টাকাই লেগেছে, মিনিমাম 1500 টাকাতেই আমি থেকেছি, 1500 টাকার নিচে আমি থাকিনি। তো আমার খরচা তো একটু বেশি হয়েছে। তো কিন্তু তোমাদের ওই মোটামুটি ধরে নাও না, আমার তো 10 দিনের মতন স্টে হয়ে লেগেছে, তো 10 দিনে ওই ধরে নাও 15,000 টাকা লেগেছে। আর তোমাদের ধরে নাও যে একটু বেশি দিন যদি থাকো, তোমাদের ওই 15-18 হাজার টাকাই খরচা হবে। 800 থেকে 1200 টাকা আরামসে রুম পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বিশেষ করে কাজাতে কিন্তু খুব সস্তা ঘরের এমনি। আমি 1500 টাকার হোটেলে, খুব ভালো হোটেলে ছিলাম। এবার কেন বলছি 12 থেকে 15 দিন, দেখো আমি খুব মানে ফাস্ট ট্যুর করেছি, 10 দিনে কাজা করে এসেছি, মানে ইটস আ ভেরি ফাস্ট ট্যুর, ঠিক আছে। 7 তারিখ বেরিয়ে 17 তারিখ রিটার্ন। আমার অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়াও যদি আমি বলে নিই, তাহলেও 7 তারিখ বেরিয়ে 17 তারিখ রিটার্ন হয়েছে। রিটার্ন আমি ওই দিনই করতাম, মানে 17 তারিখই করতাম, কোনো বড় ব্যাপার না, মানে 17 মিড নাইট হয়ে যেত হয়তো, কিন্তু আমি 17 তারিখে ফিরে আসি। তো 10 দিনে আমি কাজ মানে স্পিতি করে এসেছি। তো এটার একটা বড় ব্যাপার হচ্ছে আমি খুব বড় লম্বা লম্বা স্ট্রেচ বাইক চালিয়েছি। আর দ্বিতীয় বড় ব্যাপার হচ্ছে স্টে আমি একদিনের বেশি কোথাও দিই। বাট তোমরা যাবে রিল্যাক্সে যেও, 12-15 দিন নিয়ে ঘুরো, আরামসে ঘুরো, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। তো 12 থেকে ওই 15-18 হাজার টাকা, 19 হাজার টাকা ধরে রাখো স্টেতে খরচা আছে। যে খাওয়া আর জল, ফুড অ্যান্ড ওয়াটার। এবার ফুড অ্যান্ড ওয়াটারের ওপর ধরে নাও, দেখো আমি আমার এখানে কিছু বাজে খরচা আছে, কিন্তু কেএফসি থেকে আমাকে অর্ডার করতে হয়েছে অনেকবার, বার্গার কিং আর কেএফসি। সেটা হচ্ছে বারাণসীতে আমাকে বার্গার কিং থেকে অর্ডার করতে হয়েছে, ওখানে আমার 600-700 টাকা এমনি বেরিয়ে গেছে। আর রাত্রিবেলা আর দুপুরবেলা খাওয়াগুলো আমি ছেড়ে দিই, যদি দিও। আর দিল্লিতেও সেম কোর্স, মানে কেএফসি থেকে অর্ডার করেছে, ওখানে 600 টাকা বেরিয়েছে। তো আমার একটু এক্সপেন্সিভ হয়েছে। তো ধরে রাখো মানে উইদিন 10,000 তোমার খাওয়া একদম আরামসে কমপ্লিট হয়ে যাবে একজনের জন্য। 10,000 ইজ এনাফ। আর যত পাহাড়ের দিকে উঠবে, যেখানে আমি ওই যখন পাহাড়ের দিকে উঠতে শুরু করি, যে ব্রেকফাস্টে আমার কম খরচা হয়েছে ওর মোটামুটি। আর কাজাতেও ফুড কস্ট অত নয়, খুব নমিনাল। আর কেন খাবার এমনি তো খেতে খাওয়া যায় না, তার মধ্যে আমি ম্যাগি ট্যাগি খেয়েই বেশি যারা ম্যাগি খাবে, মোমো খাবে, থুপ্পা টুপ্পা খাবে। থুপ্পা টুপ্পার খুব একটা দাম নেই, 160 টাকা 170 টাকার মধ্যে পেট ভরা খাবার তুমি পেয়ে যাবে। তো মোটামুটি দিনে কত হবে, 500 টাকা তুমি খাচ্ছ ওই দিকে ওপরের দিকে। আর শহরে দিল্লিতে তুমি এবার যদি একটু এক্সপ্লোর করে নাও তাহলে আরও সস্তা হয়ে যাবে। তো 10,000 টাকা মানে বেশি বলে ফেলেছি, তুমি মোটামুটি ওই ধরে নাও না 7,000 8,000 ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে। পারমিটস আর এন্ট্রি ফি, দেখো মানে একটা জিনিস হচ্ছে, কোনো রকম পারমিট লাগবে না, তো বিন্দাস যাও। খুব ভুলভাল চালিত করে মানালি বলছি, সিমলাতে আমাকে ভুল ইনফরমেশান দেওয়া হয়েছিল যে পারমিট লাগবে কাজা যেতে হলে, হ্যান্ড ত্যান অ্যান্ড অল। কিছু লাগবে না, মানালির দিক দিয়ে উঠো না, তাহলেই হবে। তুমি যদি কিন্নরের দিক দিয়ে যাও, মানে কল্পা হয়ে, নো পারমিট অ্যান্ড অল, তুমি কল্পা হয়ে যাও, ওটা বেস্ট রুট, খুব আরামসে উঠবে, আর সিনিক খুব রুটটা। মানালি দিক দিয়ে নেবে এসব, পারমিট দরকার পড়ছে না তাই জন্য। ম্যাক্সিমাম চেকিং হবে, তোমার লাইসেন্স চেক করবে। আমাকে পুলিশ অনেকবারই দাঁড় করিয়েছে, কোথাও লাইসেন্স দেখেছে, কোথাও কথা বলে ছেড়ে দিয়েছে। তো জিজ্ঞেস করেছে কোথা থেকে আসছো অ্যান্ড অল, ব্যাস এইটুকুই। আর লাইসেন্স যেখানে দাঁড় করিয়েছে, লাইসেন্স দেখেছে। মজার কথা একটা জিনিস আমি ভালো করে বলে দিই, হিমাচলে কিন্তু ফগ লাইট নিষিদ্ধ। এবার এটা একটা বড় ইস্যু যারা আমরা এদিক থেকে যাচ্ছি, কারণ আমাদের বড় বিগ হাইওয়ে রান করতে হচ্ছে। তো আমার সাজেশন, যদি দিল্লি হয়ে যাও, চণ্ডীগড় গিয়ে তুমি ভাই তোমার ফগ লাইট খুলিয়ে নাও কোনো মেকানিককে দিয়ে দেন অ্যাগেন ফগ লাইট তুমি আবার ফিরে যখন আসবে তখন লাগিও। আর ডে টাইম রাইড করো, বেটার নট টু ইউজ ফগ লাইটস। কী করে বোঝাই বলো তো জিনিসটা, মানে আমরা বোঝাতে পারবো না, তুমিও বোঝাতে পারবে না, বাট আমার সিচুয়েশান তোমার সিচুয়েশান সেমই। আমাকে তো ধরেছিল, আমি পরে আসছি ব্যাপারটায়। তো মানে ফগ লাইট কি নিষিদ্ধ এইটুকু জেনে রাখো, ওই কভার টভার কোনো ম্যাটার করে না, ফগ লাইট বেটার যে ডোন্ট ইউজ দ্যাট ফগ লাইট। কারণ দেখো ফাইন করবে, অনেক টাকার ব্যাপার। সব থেকে বড় কথা, ফগ লাইট নিয়ে ভেঙে দেয়, ভাঙতে বলবে, নিজের হাতেই বলবে ফগ লাইট ভাঙো। ইউ কান্ট ইভেন হ্যাভ আ ডিবেট, ব্যাপারটা হচ্ছে এটা। তো বেটার যে তুমি ফগ লাইট খুলিয়ে নাও, চণ্ডীগড়ে গিয়ে ফগ লাইটটা খুলিয়ে নাও, দিয়ে রিটার্ন যখন তুমি চলে আসবে মানালি আবার চণ্ডীগড় যখন নেমে যাবে, দেন আবার ফগ লাইটগুলো লাগিয়ে নাও। তো ওই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। কভার করে যদি ভাবো যে বেঁচে যাবে, তা কোনো ম্যাটার করে না। যদি তোমার সেরকম পুলিশের সাথে পাঙ্গা হয়ে যায়, তাহলে তোমার কভার থাকলেও তোমাকে খোলাবে। একটা ব্যাপার, আরেকটা জিনিস, পুলিশ কিন্তু এখানে ধরে না, ঠিক আছে। এখানে যদি ধরতে হয়, মানে জানিয়ে রাখি, মোটর ভেহিকেল ম্যাজিস্ট্রেটকে তোমার এই ফগ লাইটটা ধরতে হবে, কেন তারই হাতে ক্ষমতা
আছে তোমার বাইকে কোনো মডিফিকেশন খোলানো। এইবার এখানে দেখো অনেক জিনিস দেখতে পাবে, যেরকম আমি বলছি যে তুমি ফগ লাইট খুলছো, এদিকে মডিফাইড সাইলেন্সার তোমার সামনে দিয়ে ফ্যাট 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 করতে করতে চলে গেল। ইউ কান্ট সে এনিথিং, তুমি বাইরে থেকে গেছো, তো বেটার যে ফগ লাইট খুলে চণ্ডীগড়ে ব্যাগে পুড়ে নাও, চণ্ডীগড় থেকে নর্মাল রাইড করো, রিটার্ন যখন আসবে আবার ফগ লাইটগুলো লাগিয়ে নাও, বেস্ট ওটাই, ঠিক আছে? ওই জন্য ফগ লাইট মানে ইউজ করো না হিমাচল প্রদেশে। পারমিটের ব্যাপারে তো বলেই দিলাম, কিছু লাগবে না। এবার আসছে হচ্ছে বাইক সার্ভিস। এবার বাইক সার্ভিসের জন্য তুমি 2-4 হাজার টাকা ধরে রাখো, কারণ যদি তুমি এতটা গিয়ে তোমার মনে হয় দিল্লি বা চণ্ডীগড় থেকে বাইক সার্ভিস করিয়ে নিয়ে উঠবে, তাহলে তোমার লাগবে। আমি কলকাতা থেকে বাইক সার্ভিস করিয়ে নিয়ে যাই। আমি আমার সব প্রথম মানে রাইডের ফার্স্টে সিনই হচ্ছে বাইকে সার্ভিস করাও, ক্লাচ লিভার, ব্রেক অয়েল, এভরিথিং, মানে সাসপেনশনের ওই যে অয়েল সিল সব পাল্টে নতুন লাগাও, যতটা ইউজ করো, মানে অ্যাক্সেলারেটারের কেবিল এগুলো সব নতুন লাগানো বেটার। আমি এটাই করি, এটা করে নিয়ে যাই, আমার আজ অব্দি কোনোদিন প্রবলেম হয়নি, এত রাইড করেছিল, বেস্ট হচ্ছে ওটা। এইবার আসছি হচ্ছে কিছু কেনাকাটা যদি করো, দেখো কেনাকাটার ভালো জায়গা হচ্ছে মানালি, দ্যাটস আ বেস্ট প্লেস আমি বলি, কেন কাজাতে এভরিথিং ইজ এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ সব জিনিস, ওই জন্য ওখানে কেনাকাটা না করাই ভালো। যদি কোনো সুভিনিয়ার কিনতে চাও সেটা তোমার নিজস্ব ব্যাপার, বাট করো না। আমি কেনাকাটা করেছি 300 টাকার সুভিনিয়ার, আর 4টে পোস্ট কার্ড কিনেছিলাম, বাট দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। পোস্ট কার্ড আমার কাছে নেই, আর বলতে পারবো না কিছু, কারণ আমার ওটা হারিয়ে গেছে। সো দ্যাটস আ থিং। আর এমার্জেন্সি বাফারের জন্য 10,000 টাকা রেখে দিও। 10,000 টাকা রাখতে এই জন্যই বলবো, যদি কোনো কারণে ফেঁসে যাও স্নোফল টোফল হয়ে, তাহলে ওখানে তোমার মানে গাড়িটাকে মিনি ট্রাক ফাঁকে তুলে ওটাকে নামাতে হবে, তো দ্যাটস দ্য থিং। তোমার টাকা নেবে 5-6 হাজার টাকাও নিয়েই নেবে। সো টোটাল স্পিতি বাইক ট্রিপ তোমার কস্ট পড়ছে 60,000 ধরে চলো, একদম 60,000 টাকা এই নষ্ট হবে না। 40,000 টাকাও করতে পারো, বাট খুব টাইট হয়ে যাবে ওটা। আর বাইক যদি ওরকম কম বিএইচপি বাইক হয়, দেখো এখন যদি তুমি আমি বলছি তুমি ইন্টারসেপ্টার নিয়ে যাও, আর ইন্টারসেপ্টার যখন এই হাইওয়েগুলোতে যাবে, কেন তুমি ম্যাক্সিমামটা হাইওয়েতে কিলোমিটার ক্লক করছো, ওখানে আর কতই হচ্ছে, তুমি চণ্ডীগড়ে পরও অনেকটা হাইওয়ে গিয়ে তারপর তোমার পাহাড় শুরু হয়। সিমলা যেতেও তোমার হাইওয়েই আছে, ওটাও আবার মানে তুমি পাহাড় বলতে পারো না, ভীষণ সুন্দর রাস্তা। কিছু কিছু প্যাচ খুব খারাপ, মানে অর্ধেক রাস্তা ধসে গেছে, কিন্তু ওইগুলো ছাড়াও পুরো হাইওয়ে। তো তুমি ধরে নাও না, মানে তোমার ম্যাক্সিমাম হাইওয়ে ক্লক করছো, তো তুমি টোটাল কস্ট তোমার কত হচ্ছে, তোমার টোটালটাই হাইওয়ের ওপর কস্টটা বিয়ার করছে। বাট ওই জন্য ইন্টারসেপ্টার নিয়ে যাও, 650cc নিয়ে যাও, আর ওর 45 bhp এরকম অ্যারাউন্ড পাওয়ার আছে, তো তোমার ওখানে ফুয়েল কস্টটা মিটিওরের থেকে বেটার পাবে। মানে ধরো মিটিওরে এই 22-23 পাচ্ছ, ওখানে হয়তো 25-26 তুমি অ্যাভারেজ মাইলেজ পাবে। তো এটা একটা বড় মজার জিনিস। আর সেম গোস ফর হিমালয়ান অ্যান্ড অল, মানে এই বাইকগুলো আমাকে মাইলেজ বেশি দেবে, আর 20 bhp বাইকের মাইলেজ তুমি কম পাবে। তো দ্যাটস দ্য থিং, কারণ তুমি স্ট্রেস দিচ্ছ ইঞ্জিনে, পরিষ্কার হিসাব হচ্ছে এটা। সো এই হচ্ছে ব্যাপার। মাইলেজ নিয়ে একটুখানি বেশি বলেছি আমি, কারণ ওটাই তোমার মেজর খরচা। বাকি হোটেল তুমি একটু টাইমলি যদি বারাণসী, তো তুমি অনেক সস্তায় 800-1000 টাকায় মানে হোটেল পেয়ে যাবে, কোনো ব্যাপারই না। আমি 1500 টাকা, মানে মাঝ রাত 1টার সময় গিয়ে হাইওয়ে ধারে হোটেল নিয়েছি, তো আমাকে 1500 বলেছে, আমার 1500 রাজি হতে হয়েছে, আমার কিছু করার ছিল না মানে। আর বাকি তুমি ধরে নাও দিল্লিতেও তুমি সস্তাতেই হোটেল পাবো, খুব একটা নেবে না। এনিওয়েজ চলো, ভিডিওটা এই অবধি রাখলাম, শর্ট আর প্রিসাইজ, কোনো ফালতু না। কেমন লাগলো জানিও, আর যারা ভিডিও দেখে আসছো তারা দেখো, আর যারা দেখোনি এখনো তারাও দেখো, কোনো ব্যাপার না। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো 4টে এপিসোডে, প্লেলিস্টটা চেক করো, আর ফিউচার এপিসোডগুলো যেগুলো আসবে ওগুলো দেখো। এনিওয়েজ চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থাকো। স্পিডি ট্রিপ তো হলো, দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। হাত এখন আমার খোলা হয়ে গেছে, কিন্তু এটা রয়ে গেছে এই যে দাগটা। চলো টাটা, বাই বাই।